দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। এই দেখো কুঁদরি কেটে নিয়েছি, কুঁদরিটা ভাজা হবে। এখন ঘড়িতে বাজছে 6টা 35। এদিকে দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি আর তেল দিয়ে দিলাম কড়াইতে। আর এখানে দেখো আলু, বেগুন, পটল, কাঁচকলা ছিল একটা, সব দিয়ে দিলাম সবজিগুলো। জিরে ফোড়ন দেবো। দেখো মাছের ঝোলের সব সবজি সেদ্ধ হয়ে গেছে। আর এদিকে দাদার অফিসের চা বসিয়েছি। মাছ ভাজাগুলো ঢেলে দিলেই 2 মিনিট ফোটাবো, ফুটিয়ে নামিয়ে দেবো, তাহলে মাছের ঝোল রেডি। যা দেখছো দাদাকে দিয়েছি সবটাই আমাদের হয়ে যাবে। আর রান্নাবান্না দুপুরবেলা কিছু হবে না, ব্যাস এই যা পড়ে থাকলো আমি আর জুন খেয়ে নেব। এই যে ব্রেকফাস্টে দিলাম ওটস স্যান্ডউইচ। এতক্ষণ বাদে তোমাদের সামনে এলাম। গুড মর্নিং, কেমন আছো সবাই? তো চলো এখন যাচ্ছি হচ্ছে যোগা ক্লাসে। রেডি হয়ে নিয়েছি, এই যে ব্যাগ। আর এখানে মধু জল জুনের রেডি করে রেখেছি। জুন যাচ্ছে, জুনও রেডি হয়ে নিয়েছে। তো আমি আর জুন এখন যোগা ক্লাস থেকে ঘুরে আসি। হাঁপাচ্ছি সকাল থেকে, এত মানে হুটোপাটির মধ্যে দিয়ে যায়। তো দাদাকে রওনা করে দিয়েছি, এখন চলো যাই যোগাটা সেরে আসি। জুন রেডি হচ্ছে, ঢুকছে। তো ওয়ার্কআউট করে বেরোচ্ছি। আর দেখো কি রোদ্দুর, ছাতাটাও আনতে ভুলে গেছি। রোদ্রে হাঁটতে যে কী কষ্ট হচ্ছে। এখন বাড়িতে যাব, গিয়ে জুনকে রেডি হতে বলেছি। রান্না তো করেই এসছি, ও স্নান করে দুটো ভাত বেড়ে খেয়ে নেবে। আর আমি গিয়ে ওকে নিয়ে বেরোবো স্কুলে। চলো বাড়ি থেকে যাই। সাইকেল দিয়ে পাঠিয়ে দিলাম, কারণ সাইকেল নিয়ে এসেছিলো। ওকে বললাম আগে আগে চলে যাক, কারণ রেডি হতে হতে একটু সময় লাগবে না, সেজন্য। আর এই দেখো চশমা ফেলে এসছে জুন। দেখো তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, এসে এখন শুনছি জুন স্কুলে যাবে না। ছেলেপুলেগুলো এত বদ যে কি বলবো। এই যে এখন এই ব্রাউন পাউরুটিগুলো সেঁকছি। ব্রাউন পাউরুটি, যে বাটারটা গলিয়ে নিয়েছিলাম সকালবেলা দাদাকে দেওয়ার সময়। এই বাটারটুকু আছে, এটা নষ্ট করব না, এটা লাগিয়ে নেব। ওই জন্য পাউরুটিটা সেঁকে নিই, তারপরে আসছি। যে আমার আর জুনের ব্রেকফাস্ট, দুধ, জুনেরটায় বাটার আর চিনি দিয়ে দিয়েছি পাউরুটিতে, আর সাথে ছোলা। আর আমারটায় বাটার দিইনি, কারণ আমি দুধ পাউরুটি খাবো, সাথে কটা ছোলা নিয়ে নিয়েছি। বিছানা কমপ্লিট, গুছিয়ে দিলাম, একটু ঝেড়ে টেড়ে নিলাম। আর আমার হারমোনিয়াম আর ডুগি তবলাটা রাখার কোনো জায়গা এখনও সেট করতে পারিনি, যেহেতু রোজই একটু গান প্র্যাকটিসে বসি বলে ওটা বিছানার উপরই রাখি। তো হয়ে গেল বিছানা ঝাড়া।
কালকে জল ভরিনি, কতগুলো জলের বোতল পড়ে রয়েছে, দুটো ভরা আছে। আর এই ট্রেটার অবস্থা দেখো বন্ধুরা, প্রত্যেকটা দিন ইঁদুরে পটি করে দিচ্ছে, প্রতিটা দিন, একটা দিনও বাদ নেই। আর এই ট্রেটা রেগুলার আমি মাজি, রেগুলার, তারপরেও এরকম অবস্থা, এত ইঁদুরের উৎপাত হয়েছে। বলার কিছু নেই। এতগুলো বোতল ভরতে হবে ভেবেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। এতগুলো এখন জলের বোতল ভরতে হবে। চলো ট্রেটা তো আগে মাজি। সকালবেলায় রান্না বান্না সারার সময় এত অগোছলো হয়ে যায় রান্নাঘর, মানে তখন আর সময়ও থাকে না যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখে যাব, জন্য এসে করতে হয়। রান্নাঘরে যখন ঢুকি না এসে, তখন আমার মাথা খারাপ হয়ে যায়, কোনটা ছেড়ে কোনটায় হাত দেবো। ইঁদুরে যে কি ক্ষতিটা করছে না, সে মানে বলার কথা। ইঁদুরের কলটাতে বেশ কাজ হয়, কিন্তু 2-3 দিন ধরে দাদা খাবার দিয়ে কলটা খুলে রাখছে, যদি ধরা পড়ে। তো ধরাও পড়ছে না, চালাক হয়ে গেছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে রাখার চেষ্টা করি, তার মধ্যেও এইরকম পরিস্থিতি, কেমন রাগ হয়ে যায়। এই যে কলটা, এই কলটা জন্য জামা টামা সব ভিজে যায় কলটা ছাড়লে। যখন এই রান্নাঘরের এই কাজটা করিয়েছিলাম, তখন এত ভুল হয়ে গেছিল যে এই স্টিলের কল যদি একটু উঁচু করে লাগানো যেত, তাহলে এরকম প্রবলেম হতো না। কিছু একটা হাঁড়ি টাড়ি ধুলেই এইখানটায় থেকে যায়। খুব মানে বাজে কাজ করেছে। তখন মিস্ত্রি দাদারাও আর বুদ্ধি দেয়নি, আমারও আর মাথাতে বুদ্ধিতে কোলায়নি। এখন কাজ করতে গিয়ে এত সমস্যা হয় যে কি বলবো। জল ভরাটা হচ্ছে আমার সব থেকে মানে দুয়েমির কাজ। জল ভরতে আমার একদম ভালো লাগে না, তার মধ্যে ঘাড়ে যে কি অসহ্য যন্ত্রণা। যেরকম ভাবে তাকিয়ে থাকি দেখি জলটা পড়ে গেল কিনা, এই জায়গাটায় সে পোটলার মতন ব্যথা হয়ে থাকে, এত কষ্ট হয় ঘাড়ে। কখন জল ভরে দেবে তার কোনো ঠিক নেই। আমার আবার দেরি সহ্য হয় না, যখনকার কাজ তখন সেরে নিলে নিশ্চিন্ত লাগে। সেটা তো আর বাচ্চারা করবে না, ওদের মুড অনুযায়ী কাজ করবে। তো এই মাত্র দিদি কাজ করে দিয়ে গেল। এখন আমার ভাগনা এসছে, ভাগ্নে, তো ও এসছে, ওর জন্য একটু চা বসাই। চলো, এখন ঘড়িতে বাজে 12:40। চলো, হ্যাঁ এগুলোই তো দেখাতে হয়, এগুলো তো ডেলি ব্লগ না, ডেলি ব্লগে ডেলি যা কাজ করি সেটাই তো দেখাতে হবে। কম করে না শোনা ছিল, আমি এইভাবেই ছেড়ে দেবো, দেখো। ওই যে গুড ইভিনিং, এখন ঘড়িতে বাজছে 6:13। সন্ধে দেবো, আমরা সন্ধে দিইনি। দুপুরবেলা ঠিক না, আমার ভাগ্নে এসেছিল, তো ভাগ্নে আসার পরে ও চলে গেল 3:30 নাগাদ। তারপরে একটু শুয়েছিলাম, শুয়ে এই এখন উঠলাম, উঠে গা কাপড় ধুয়ে টুয়ে নাইটিটা চেঞ্জ করে এখন সন্ধে দিতে এলাম।
আর এই দিকটার কি অবস্থা দেখো, একটু সময়ও পাচ্ছি না যে এই জায়গাগুলো পরিষ্কার করব। জায়গাটা ভীষণ এলোমেলো হয়ে রয়েছে দেখো। জায়গাগুলো ওরা ঠাকুরঘরটা অগোছলো হয়ে পড়ে আছে। ঠাকুরঘরটা পরিষ্কার করব, দেখি কবে হয়। চলো সন্ধেটা দিই। জুন, ফ্যানটা একটু বন্ধ কর না। ভব সাগর তারণ কারণ হি রবি নন্দন বন্দন কন্দন। বাসনগুলো মেজে রাখলাম কালকে যাতে পুজো দেওয়ার সময় বাসন টাসন না মাজতে হয়। আর সব থেকে বড় কথা, এই বেসিনটা মাজি তো একেবারে দুপুরবেলা মেজে নিই, তারপরে আর এঁটোকাটা হয় না। ওই জন্য ভাবি সন্ধেবেলায় সন্ধে দিতে আসার সময় বাসনগুলো মেজে রাখলে আমাকে আর বেসিনটা মাজতে হয় না। ব্লগ বানায় কিন্তু আমার ফ্যামিলির কেউ আমাকে সাথ দেয় না, বুঝতে পেরেছো? তো আমি সম্পূর্ণটাই নিজে নিজে যতটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব। আর আমার কাজকর্ম আমি যা যা করি আর কি সেগুলোই তোমাদেরকে শেয়ার করব। কারণ আমার ফ্যামিলির একটু সবাই হচ্ছে লাজুক প্রকৃতির, তারা ক্যামেরার সামনে আসতে একটু লজ্জা লজ্জা পাই আর কি। তো তার জন্য আমাকেই দেখবে আর কি ম্যাক্সিমাম টাইম। আর বড় মেয়ে এলে তাকে কিছু কিছু সময় দেখাবো, কারণ আর কেউ ক্যামেরার সামনে সাবলীল নয়। তোর জন্য তাদেরকে আর দেখাতে পারছি না। আমার ভাগ্নে এসেছিল, কতবার করে বলছি যে আমার বন্ধুদের সঙ্গে চলো একটু আলাপ করিয়ে দিই, কিছুতেই এলো না, কিছুতেই না। হয় আর কি, সবাই ক্যামেরার সামনে ঠিক আর কি মানে কি বলবো, নিজেকে প্রেজেন্ট করতে পারে না, বুঝতে পেরেছো? কি আর করা যাবে বলো, সবাই তো এক ধরনের হয় না। দেখো এটার কি অবস্থা, দেখেছো? এটা যখন চিমনি আমার বসেনি তখন এই জায়গাটা আর কি তেলে, তারপরে যে সিটি পড়তো কুকারের, সব জল ছিটকে ছিটকে, দেখেছো কি অবস্থা। ঘরের কত কাজ আছে যেগুলো সারতে হবে। আসলে এই আমার দিদিটা এত মানে তাড়াতাড়ি চলে আসে না, আমি আর পারি না এক্সট্রা কোনো কাজ করতে। আর ও চলে যাওয়ার পরে ঘরটা তখন ধোয়া মোছা হয়ে যায়, তো তখন আর ইচ্ছা করে না যে ইয়ে করবো আর কি, এগুলো পরিষ্কার করব। এইগুলো ভাবছি এই রাত্রিরের দিকে আমাকে সময়টা বার করতে হবে, তাছাড়া দিনের বেলায় হবে না। আর এখানে দুপুরবেলার খাওয়া দাওয়ার বাসনগুলো বেরিয়েছে, এগুলোকে মাজবো। আগে চলো, একটু চা না খেলে আর হবে না। দাদার জন্য একটু গুড়ের শরবত বানিয়ে রাখি। আর এই কুলেখাড়া পাতাটা এখন রাত্রির বেলা আমি রস করে রেখে দেবো, তাছাড়া এই কুলেখাড়া পাতাটা খাওয়া হচ্ছে না। দেখো কেমন শুকিয়ে শুকিয়ে গেছে। পরশু দিনকে আনা হয়েছিল, আজকে এটার ব্যবস্থা করতে হবে। এই গুড়টা না খুব ভালো, পতঞ্জলির মধুরম, এটা আমাদের প্রিয়জিৎ আনে আর কি, বিক্রি করে। যত পতঞ্জলির প্রোডাক্ট আছে ও আর কি যাদের যা দরকার হয় এনে দেয়। ওই জন্য আমি কিছু জিনিস নিয়েছি, যেমন এই মধুরমটা নিয়েছি, তারপরে দেখাচ্ছি সর্বকল্প কাপ, এইটা হচ্ছে মানে পটি ক্লিয়ার হওয়ার, গ্যাস অম্বলের জন্য এইটা।
আর হচ্ছে এইটা হচ্ছে শাঁসারি, এই দেখো দেখাই, দাঁড়াও, এই দেখো শাঁসারি। এটা এটা হচ্ছে মানে কফ টফ শ্লেষ্মা ঠান্ডা লাগা, এটা হচ্ছে এই গুড় দিয়ে, সরি মধু দিয়ে খেতে হয়। আমি এখনো অবধি খাইনি, তো খেয়ে দেখবো, আজকেই খাবো। এটা ফ্রিজে ছিল বলে এটা বার করে রাখলাম। আর এইটা বলছে একটা ডাস্ট, এটা ওই গরম জলের মধ্যে একটুখানি 1 চামচ দিয়ে ভিজিয়ে রাখতে হবে সারা রাত্রি, ভিজিয়ে রেখে সকালবেলা বাসি পেটে ওটা খেয়ে নিতে হবে। তা দুটোর মধ্যে এখনো কোনোটা ইউজ করিনি, তবে গুড়টা ইউজ করছি, গুড়টা ভালো। দিদি ফোন করেছিল, দিদিকে পাচ্ছি না ফোনে। দিদি আজকে তো মর্নিং ডিউটি, হসপিটাল থেকে বেরিয়েছে কিনা কে জানে। তোর সাথে দুপুরে কথা হয়নি। দেখো বন্ধুরা, আমার চা খাওয়ার সাথে কেউ নেই, তোমাদের সাথে বক বক করা ছাড়া আমার তো ঘরে কেউ কথা বলার নেই বলো। আর এই চুড়িগুলো খুলে ফেলবো আজকে। জোগাড় ওখানে একটা মেয়ে আর কি বললো যে সবুজ চুড়িগুলো পরলে নাকি নিরামিষ খেতে হয় পুরো শ্রাবণ মাস ভোর। আমি তো না জেনেই করে ফেলেছি, কারণ যেদিনকে চুড়িগুলো পরি শ্রাবণ মাসের সংক্রান্তির দিন, মানে ওই 1 তারিখ পড়ার আগের দিন পড়েছি। কি ভিড় বাজারে না বললে বিশ্বাস করবে না, প্রচণ্ড ভিড় এই চুড়ি কেনার জন্য। তা আমার দেখে মনে হলো যে এত ভিড় কেন, নিশ্চয়ের কোনো মাহাত্ম্য আছে। তারপরে একজন ভদ্রমহিলাকে জিজ্ঞাসা করলাম, যে এই চুড়িগুলো পরে কেন? বলছে স্বামীর মঙ্গল কামনার জন্য, আর বাবা সবুজ রংটা পছন্দ করেন ওনারা, তো তার জন্য শ্রাবণ মাস ভোর সবুজ রংটা পরাটা উচিত, আর হচ্ছে অর্থনৈতিক উন্নতি হয়। তো আমি এসব কিছুই জানতাম না। তো ওনার কথা শুনে একটা বয়স্ক কাকিমা, তা মনে হলো উনি কি আর ভুল বলবেন, যাই ওনার কথাটা শুনে আমি পড়লাম। আজকে যা মানে কারণ শুনলাম, তাতে আমি আমার নিজস্ব যুক্তি দিয়ে যেটুকু বুঝি, যে সবুজ রঙের চুড়ি পরলেই হয় না, তার কিছু নিয়ম কারণ আছে যেগুলো মানা উচিত। যদিও এই প্রথাটা আমাদের বাঙালিদের মধ্যে নয়, এগুলো মারোয়ারি হিন্দুস্তানিরা করে, কিন্তু ওরা খুব নিয়ম নিষ্ঠা মেনে এই চুড়িগুলো পরে, এবং তার অনেক অনেক নাকি নিয়ম কারণ আছে যেগুলো আমরা কিছুই পালন করি না। তো আমি তো জেনে ভাই আমার তো ছমছম ছমছম করছে যে কি ভুল করে ফেললাম। যাই হোক, আমি বাবা আর সবুজ চুড়ি পরছি না, এই আজকেই দেখো তোমাদের সামনেই খুলে ফেললাম, কারণ এটা হিতে বিপরীত হয়ে গেলে তখন নিজের মনকে আর বুঝতে পারবো না, তোর জন্য আমি এখন খুলে ফেললাম। জানি না ঠিক করলাম কি না, কারণ ভয় লাগে গো, কিসের থেকে কি এফেক্ট হয়ে যায়, তখন এইটাই মনের মধ্যে খুঁতখুত করবে যে কেন করতে গেলাম, কেন করতে গেলাম। থাক বাবা, কী দরকার আছে, যা জানি না সেটা না করাই ভালো। যে কোনো জিনিস আমার মনে হয় সঠিক তথ্যটা জেনে তারপর সেই কাজটা করা উচিত। তো আমি এইটা আর কি, তোর জন্য আমি খুলে ফেললাম তোমাদের সামনে, দরকার নেই। আমি জানো তো কোনোবার করি না, কোনোবার না। এবারই হঠাৎ করে কি মনে হলো যে বাজারে পড়ছে সবাই, নিশ্চয়ই কোনো উপকারিতা আছে নিশ্চয়ই, তাই ভেবে পড়েছি, দরকার নেই, খুলে ফেললাম। তো একটু রেডি হয়ে নিলাম, এখন বেরোচ্ছি জুন আর আমি ফুচকা খেতে। ওই যে জুন এখন রেডি হতে গেছে, একদমই আমাদের কাছেই বসে, ওই দিদির কাছে একটু ফুচকা খেয়ে আসি।
পয়সা থাকলে দিয়ে দেন এখন। জুন খাবে চুরমুর, আর এদিকে জুন করছে প্রজেক্ট। কি এটা হ্যাঁ কেমন মুখ ভেঙাই আমাকে। রাত্রেবেলায় করবো একটু মাছের ঝোল আর ভাত, আলু কেটে নিলাম, সে ডালনা করবো, আর এই যে শোল মাছটা রয়েছে। তো ভাতের সাথে আর কি বা করবো, ওবেলা শুধু একটু, ওবেলারও নয় গতকাল রাত্রির বেলা একটু সিদ্ধ ডাল বানিয়েছিলাম, তো সেটা একটু রয়েছে, আর এবেলার আর কিছু নেই। চলো মাছের ঝোল ভাতই করতে হবে, কিছু করার নেই। আর জুন বলেছিল ডাল সেদ্ধ আর রুটি খাবে, তো ডাল সেদ্ধটা করে রাখাই আছে, শুধু দুটো রুটি করব, ব্যাস তাহলেই রাত্রের ডিনার কমপ্লিট। চলো ঝটপট করে মাছের ঝোলটা রান্না করে। বাড়ির লোকেরা যদি সবাই রুটি খায় তাহলে বেশ ভালো হয়। রাত্রিবেলা মাছ খেতে ভালোও লাগে না, কিন্তু কী বা করবো, দাদার তো আবার ভাত না হলে চলবে না, কী দিয়ে তাকে দেবো খেতে, বাধ্য হয়ে মাছের ঝোল ভাত করতে হবে। সোয়াবিন থাকলে সোয়াবিন করে দিলেও হতো, তো আবার শুকনো শুকনো খেতে পারে না, তার নয় ডাল নয় ঝোল, কিছু একটা তার লাগবে। এই জন্য মাছটাই করলাম। কালকে আবার শনিবার, এটা আবার মাছ করা যাবে না, তো আজকেই ওই জন্য করে দিই। বসো, খেতে যদি বা দেবো, বসতে বলতে হবে আবার বারবার। কটা বাজে ঘড়িতে দেখো, 11টা 12 বাজে। তোমার ভাত ঠিক আছে? ভাতের মধ্যে ঝোল দিয়ে দিলাম। জীবন বস, দিদি তো ফোনই পাচ্ছি না, বন্ধ দেখাচ্ছে, সুইচ অফ। ছেলেপুলে বাইরে থাকলেই এক চিন্তা। এই ফোনের নাম্বার এইটা তো? আমার ফোনে না। হ্যাঁ, নাইট ক্রিম লাগানো হচ্ছে শুতে যাওয়ার আগে। আর আমি এখন চুলগুলো খুলে নিয়েছি, এখন একটু হেয়ার অয়েল ম্যাসাজ করব। মুন আমার জন্য একটা হেয়ার অয়েল অর্ডার করেছিল অনলাইনে, তো সেইটা আমাকে মুন বলেছে যে রিভিউ দিতে আর কি মেখে, ওই জন্য আজকে থেকে মাখবো। সপ্তাহে 3 দিন মাখতে বলেছে। প্রচণ্ড পরিমাণে চুল উঠছে, প্রচণ্ড, মানে ধারণা করা যায় না, যে চুল আঁচড়াতেই ভয় করছে, যে চুল আঁচড়ালেই চিরুনি দিয়ে এতটা করে করে চুল উঠছে। তোর জন্য দেখি হেয়ার অয়েলটা মেখে কেমন, তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে এরকম চেপে রাখো, এই ব্যাপারটাকে চেপে রাখো, হচ্ছে হেয়ার অয়েলটা। তো জুন দেখাচ্ছে, তোমরা দেখো জিনিসটা, এই যে কি নামের, আদিবাসী হেয়ার অয়েল। ও আদিবাসী হার্বাল হেয়ার অয়েল। না কি যেন লেখা, সুদেশ আদিবাসী হার্বাল হেয়ার অয়েল। ও এটা খুব ফ্লিপকার্টে ভালো। অর্ডার দিয়েছিল, তো একদম এসছে। আসলটা বলো। এখন বুঝতে পারছি না এটা কেমন কি ব্যাপার, এখন এটা যতক্ষণ পুরো না আসলটা, মাখছি। এটা নকল না। নকল না কি আসল সে তো মাখলে কাজ হলে বোঝা যাবে, এটা দেখি এখন মেখে। যাই হোক বন্ধুরা, এখন এই হেয়ার অয়েলটা একটু ম্যাসাজ করব। মুন বলেছে স্কাল্পে দিতে, যাতে ভেতরে ভেতরে আর কি অয়েলটা ঢোকে। তো এর জন্য এখন অনেকটা সময় লাগবে, তারপরে শোবো আর কি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। যদিও বা ভিডিও কন্টিনিউ দিতে পারছি না, কেন যে দিতে পারছি না জানি না, মানে প্রচুর প্রচুর সমস্যা, নেটের সমস্যা, তারপরে ফোনের নানান রকম সমস্যা, বা নিজেরও কিছুটা লেথার্জি আছে, তো সব মিলিয়ে মিশিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে পারছি না। যাই হোক আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে একটা লাইক করে দিও, আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো বিদায় নিচ্ছি।
টাটা।